ফের মুখ খুললেন দিলীপ ঘোষ। বলা ভালো, ফের স্বমহিমায় কি তাহলে দিলীপ ঘোষ? আর মুখ যখন খুললেন তখন তো এমনি এমনি কোনো কথা তিনি বলেন না। যখনই বলেন কোনো ভ্যালিড কিছু রেশ তিনি রাজ্য রাজনীতিতে এবং দলের থেকেও দলের মধ্যেই রেখে যান। তো এবার কি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ? 2026 নির্বাচন যখন সামনেই, যখন তৃণমূল থেকে বিজেপি একেবারে কোমর বেঁধে সংগঠন থেকে শুরু করে ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে ব্যস্ত, সেই সময় দিলীপ ঘোষের মুখ খোলাটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার আপনারা ভাবছেন দিলীপ ঘোষ বোধহয় 2026-এ এবার ভোটে লড়বেই লড়বে, আর সেজন্যই মুখ খুললেন। হ্যাঁ, এটাই ভাবা তো স্বাভাবিক, কারণ তিনি যখনই দাঁড়িয়েছেন তখনই জিতেছেন। বলা ভালো, নিজের ইচ্ছায় যখন তিনি দাঁড়িয়েছেন যে কেন্দ্র থেকে জিতেছেন, আর যেটা নিজের ইচ্ছায় দাঁড়াননি সেটাই তিনি হেরেছেন। বুঝে গেছেন এতক্ষণে? তো কি বিষয় নিয়ে কথা বললেন দিলীপ ঘোষ? 2026-এ কোন কেন্দ্র থেকে লড়বেন দিলীপ ঘোষ? বা বলা ভালো, আদৌ কি 2026-এ তিনি লড়তে চাইছেন? এবং লড়লে কি সেই খড়গপুর? তাহলে হিরণের কি হবে? হিরণ তো এখন সিটিং এমএলএ, তাহলে হিরণের জায়গায় কি দিলীপ ঘোষ লড়বেন? বা কোন বিষয়ে তিনি মুখ খুলতে পারেন? আদি নব্য দ্বন্দ্ব, নাকি কোন দলের বিরুদ্ধে কথা বললেন, নাকি 2026-এ রাজ্য বিজেপিতে টিকিট না নিয়েও বা না পেয়েও তিনি দলের একটা গুরুত্বপূর্ণ পদে 26 নির্বাচনকে সামনে রেখে সেই পদ ঘোষণা করলেন যে সেই দায়িত্বে তিনি আসছেন, নাকি কীর্তি আজাদের বিরুদ্ধে তার সেই এত কাঠখড় পুড়িয়েও হার, যেটার বিরুদ্ধে উষ্মা তিনি আগেই প্রকাশ করেছিলেন, সে বিষয়ে মুখ খুললেন? কোনটা? এই এতগুলো পয়েন্ট তো বললাম, কোনটা হতে পারে বন্ধুরা? দাঁড়ান দাঁড়ান, মাথায় আর চাপ দিতে হবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা একটা করে বিষয় দেখবেন আপনাদের সামনে চমৎকার ভাবে খুলে যাচ্ছে দিলীপ ঘোষ ঠিক কি নিয়ে মুখ খুললেন, কোন কোন পয়েন্ট তিনি তুলে দিয়ে গেলেন ঠিক বিধানসভা নির্বাচনের আগে আগে দলের মধ্যে থেকেও রাজ্য রাজনীতিতে বিজেপির ইস্যুকে কেন্দ্র করে। তো দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তিত্ব, এখনো পর্যন্ত আপনি দিলীপ ঘোষের বিরুদ্ধে হন বা না হন, দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলুন বা না বলুন, এটা অতি বড় দিলীপ বিরোধী হলেও আপনি মানতে বাধ্য, এখনো পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দিলীপ ঘোষ হলেন সব থেকে সফলতম রাজ্য বিজেপির সভাপতি এখনো পর্যন্ত। যদিও এখন তিনি কোনো পদেই নেই, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, দলের শুধুমাত্র কর্মী হিসেবেই তিনি এই মুহূর্তে রয়েছেন। যখন 2026 বিধানসভা নিয়ে দল ধীরে ধীরে এতখানি কোমর বেঁধে নিয়েছে, তখন দিলীপ ঘোষ কিন্তু সেই দায়িত্ব এখনো পর্যন্ত পেলেন না। যদিও এখনো কিছুটা দেরি আছে, দিনক্ষণও ঘোষণা হয়নি ভোটের, দেখা যাক এই মাসের, এই বছরের শেষে এবং সামনে বছরের শুরুর দিকে কিছু হয় নাকি, তার কি কিছু ইঙ্গিত আছে ভিডিওতেই জানতে পারবেন। তো দিলীপ ঘোষ হলো এমন একজন ব্যক্তিত্ব যিনি যখনই নিজের ইচ্ছায় দাঁড়িয়েছেন জিতেছেন, সফলতম রাজ্য সভাপতি তো বটেই। তিনি বলছেন তিনি 2016-তে খড়গপুর সদর থেকে নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছেতে, নিজের পছন্দ করা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, জিতেছেন। 2019-এ মেদিনীপুর নিজের ইচ্ছায় দাঁড়িয়েছিলেন, জিতেছেন। কিন্তু তিনি বলছেন আমি ওই যে 2024 না, নিজের ইচ্ছায় কেন্দ্র পছন্দ করিনি, নিজের ইচ্ছায় আমি ভোটে লড়িনি 2024-এ বর্ধমান দুর্গাপুর থেকে। আমার হারের জন্য কে বা কারা কি করেছে, কোথা থেকে কি হলো, এর পেছনে কি কারণ রয়েছে, সেটা পর্যালোচনা করলেই বোঝা যাবে। কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই পর্যালোচনা করে পুরো বিষয়টি বুঝতে পারবে। আমরা জানি যে যখন 2019-এ প্রায় 89,000 ভোটে জয়লাভ করলেন মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ, সেই মানুষটাই আবার 5 বছরের মধ্যে কেন্দ্র বদল করে দল যাকে তখন দাঁড় করালো দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদের বিরুদ্ধে, প্রায় সেখান থেকে তিনি 1,37,000-এরও বেশি ভোটে হারলেন। মানে একবারে মুখ থুবড়ে পড়ার মতো হার। এবং তার বিরুদ্ধে তিনি কথা বলতেও কিন্তু ছাড়েননি, কম বেশি মোটামুটি একটা কথা বলে দলের বিরুদ্ধে তিনি তার উষ্মাও প্রকাশ করেছিলেন হার ঘোষণার পর। তো এবার কি করলেন? কথা হচ্ছে যখন খড়গপুরে দলীয় পার্টি অফিস উদ্বোধনে তিনি গেলেন এবং সেখানে যাওয়ার পর
কার্যত সাংবাদিকদের সঙ্গে কথা বললেন আর এতগুলো প্রসঙ্গ উঠে এলো। ঠিক তার আগেই জানেন তো একটা বিষয় কিন্তু তার এক্স স্যান্ডেলে তিনি লিখলেন কি, ওই যে বর্ষিয়ান বিজেপি নেতা তথা একেবারে আইকন অটল বিহারী বাজপেয়ী, হ্যাঁ অটল বিহারী বাজপেয়ী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিজেপির তাবড় মুখগুলির মধ্যে অন্যতম। সেই অটল বিহারী বাজপেয়ীর উক্তি তুলে ধরে যার ব্যাখ্যা তিনি করলেন, দলে পুরনোদের গুরুত্ব দেওয়া উচিত, দলে পুরনোরাই হলো জয়ের গ্যারান্টি, দলের সফলতম গ্যারান্টি। দলের পুরনোদের ভুলে কখনোই নব্যদের নিয়ে মাতামাতি করা উচিত নয়। 10 জন নব্য যদি যায় যাক, কিন্তু একজন আদি বা একদম পুরনো দলের সঙ্গে যারা জড়িয়ে তাদেরকে ছেড়ে দেওয়া যায় না, এটা করলে দলের ক্ষতি। এই ধরনেরই নিজস্ব কিছু মন্তব্য, নিজস্ব কিছু ভাবধারা, আদর্শ অটল বিহারী বাজপেয়ী উক্তিতে করেছিলেন। সেই উক্তিটা ট্যাগ করে নিজের এক্স স্যান্ডেলে লিখলেন এবং লিখলেন এটা এখনো খুব সময়োপযোগী। মানে কি বলতে চাইলেন, আবারও কি সেই লবি লবি লবি? হ্যাঁ ঠিকই তো, কই এখনো পর্যন্ত বিজেপি কর্মী হিসেবেই তো দিলীপ ঘোষ রয়ে গেছেন। দিলীপ ঘোষের এই যে এত বড় কথা, আমি লড়তে চাইনি বর্ধমান দুর্গাপুর থেকে, এটা আমার নিজের ইচ্ছেই লড়া বা নিজের ইচ্ছের টিকিট ছিল না, এবং অটল বিহারী বাজপেয়ীর এই উক্তি তুলে ধরা যে দলে পুরনোদের সম্মান দিতে হবে, তার মানে কি সত্যি দিলীপ ঘোষ কোণঠাসা হতে হতে আজও কোনো পদ না পেয়ে তিনি আবার বলছেন যে আমি তো দলের এখন একজন কর্মী, দল আমাকে মনে করলে দাঁড় করাবে, না মনে করলে দাঁড় করাবে না, আমি যতদিন রাজনীতিতে থাকবো বিজেপি করব এবং আমার মতো কাজ করে যাব, সংগঠনের কাজ করে যাব। যখন আমার মনে হবে অবসর নিতে হবে রাজনীতি থেকে, তখন আমি দল ছেড়ে দেবো বা রাজনীতি থেকে অবসর নেব। এখন তো আমি সাধারণ একজন কর্মী। সদর্পেই তিনি বলছেন আবার এরই পাশাপাশি যে আমার সময়ে সব থেকে বেশি এমএলএ এর সংখ্যা আমি দিয়েছিলাম। এর আগেও এই বক্তব্য তার মুখে আমরা শুনেছিলাম যে আমি তো বাগান সাজিয়ে দিয়েছি, এখন তো উজরা হওয়া বাগান, মানে একেবারেই কি অবস্থা সে তো আমরা সত্যিই দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় দিলীপ ঘোষ কি ফর্মে থাকুন বা না থাকুন, সবসময় রাজ্য বিজেপিতে সভাপতি প্রাক্তন হলেও তিনি কোথাও একটা গিয়ে আজও বড় ফ্যাক্টর এ কারণেই তিনি সাংসদ হন, বিধায়ক হন, রাজ্য সভাপতি, 3টি পদেই তিনি সফলতার সঙ্গে কাজ করে গেছেন। দলের গ্রাসরুট লেভেলের লোকজন এখনো পর্যন্ত তাকে সে কারণেই কি এতটা মান্যতা দেয়। এবং বিজেপি যদি ঘুরে দাঁড়াতে হয়, এই যে অটল বিহারীর বক্তব্য, তার মন্তব্য, তার চলে যাওয়ার এতদিন পরেও যে সময়োপযোগী, যে দিলীপ ঘোষ যেটা বোঝানোর চেষ্টা করছেন 10 জন নতুন গেলে যাক, কিন্তু একজন পুরনো কর্মী যিনি নিষ্ঠার সাথে একাগ্রতার সাথে দলের সংগঠনকে করে চালিয়ে গেছে, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত নয়। কি বোঝাতে চাইলেন দিলীপ ঘোষ? অবশ্যই আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আরো একটি বিষয় হিরণ প্রসঙ্গে, মানে কোথাও গিয়ে মেদিনীপুর, খড়গপুর সদর এগুলো তো দিলীপ ঘোষের একবারে চেনা হাতের তালু, তাই দল যদি দাঁড় করায় তাহলে কি আবারও এই দুটো জায়গা থেকেই হতে পারে? বা আমরা জানি যে লোকসভা থেকে বিধানসভা এই খড়গপুর বা মেদিনীপুর, এই খড়গপুর সদর মেদিনীপুর দুটোই তো তার চেনা, যদিও এটা বিধানসভা, তাহলে তিনি কোথা থেকে দাঁড়াবেন? হ্যাঁ, মেদিনীপুর বিধানসভা নাকি খড়গপুর সদর, এই বিষয়েও আবার তাকে প্রশ্ন করা হয়েছিল যে খড়গপুর সদরে কি তিনি দাঁড়াবেন, কিন্তু বলছেন না, হিরণ তো এখানকার সিটিং এমএলএ, এটা অবশ্যই কেন্দ্রীয় কমিটি তারা বসে নির্ধারিত করবে কোন কেন্দ্রে কে লড়বে। দল যেখান থেকে মনে করবে আমাকে দাঁড় করাবে, দল যদি মনে করে আমাকে দাঁড় করাবে, না হলে আমি কর্মী হিসেবে কাজ করে যাব। মানে অবশ্যই এতটা তার শালীন মন্তব্য বা এতটাই তার সুচিন্তিত মন্তব্য যে হিরণ সম্পর্কেও কিন্তু তিনি খুব সুকৌশলে খুব সুন্দর কথা বলে দলের উপরেই, দলের কোটে বল ঠেলে গেলেন। মানে অনেকে বলছিলেন না হিরণ বনাম দিলীপ ঘোষ একটা দ্বন্দ্ব নাকি আছে, দিলীপ ঘোষ খড়গপুর সদরে বিভিন্ন রকম কাজে কর্মসূচিতে গেলেও দেখা যায় না হিরণকে, অথচ যখন শুভেন্দু অধিকারী বা অন্য কোনো নেতারা যান তখন হিরণ তার পুরো আয়োজনের দায়িত্বে থাকেন এক্সেপ্ট দিলীপ ঘোষের অনুষ্ঠান ছাড়া। তেমনটা কিন্তু দিলীপ ঘোষ বোঝালেন না দলের অন্দরে। যাই হোক, এটাই হচ্ছে ভালো একজন লিডারের আদর্শ বা লিডারের একজন প্রমাণ বা উদাহরণ। এবং এরই সঙ্গে তৃণমূল নেতারা তারা তো আবার অন্য মন্তব্য করছেন, মেদিনীপুরে আসতে তো ভয় পাচ্ছেন, ওই জন্যেই
ওইসব ওই খড়গপুর সদর টদরে দলীয় অফিস করে উদ্বোধন করে তিনি ওখানে থাকছেন, কারণ রাজ্য বিজেপিতে এখন শুভেন্দুর পকেটে, তো শুভেন্দুই সব, দিলীপ ঘোষ আর কি। এটা তৃণমূল নেতাদের বক্তব্য। আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা, অবশ্যই জানাতে ভুলবেন না। দিলীপ ঘোষ কতটা প্রাসঙ্গিক 2026-এ দিলীপ ঘোষের টিকিট পাওয়া উচিত কি নয়, জানাতে ভুলবেন না। দিলীপ ঘোষ তো সফল এমএলএ, সফল এমপি, সফল বিজেপি রাজ্য সভাপতি, যার 3টি পদেই তিনি প্রাক্তন আজ। তাহলে আবারও কি রাজ্য বিজেপি তাকে সামনে আনা উচিত, অন্তত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত? শুধু কর্মী দিলীপ ঘোষ, এটা কি হওয়া উচিত বিজেপির? অটল বিহারী না থেকেও তার উক্তি কি আজও সত্যি সমান প্রাসঙ্গিক, সময়োপযোগী? আর এই উক্তিটা না মানা হলে কি বিজেপির ভরাডুবি হতে পারে? জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।